মঙ্গল শোভাযাত্রা এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষে যে শোভাযাত্রা বের হয় 11 এপ্রিল 2025 তার নতুন নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 1989 সাল থেকে চারুকলা অনুষদ পয়লা পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 1996 সালে শোভাযাত্রার নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা। 30 নভেম্বর 2016 জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কোর মঙ্গল শোভাযাত্রাকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য তালিকাভুক্ত করে। নাম পরিবর্তন থানা 8 এপ্রিল 2025 বাংলাদেশ পুলিশের 2 থানার নাম পরিবর্তন করা হয়। 2 থানা যমুনা সেতুর 2 প্রান্তে অবস্থিত টাঙ্গাইল জেলা পুলিশের নদী বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয় যমুনা সেতু পূর্ব থানা। এছাড়া সিরাজগঞ্জ জেলার পুলিশের অধীনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয় যমুনা সেতু পশ্চিম থানা। এর আগে 26 ফেব্রুয়ারি 2025 বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে নাম রাখা হয় যমুনা সেতু। অন্যান্য বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবর্তিত নাম শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ অবস্থান গুলিস্তান ঢাকা। মেয়র হানিফ ফ্লাইওভার পরিবর্তিত নাম গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার ঢাকা। এমভি তাজউদ্দিন আহমদ পরিবর্তিত নাম এমভি টেকনাফ। এমভি আইভি রহমান পরিবর্তিত নাম এমভি মালঞ্চ। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন 25 মার্চ 2025 নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে অধ্যাদেশ ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন এনে নারী ও মেয়ে শিশুর পাশাপাশি কোনো ছেলে শিশুকে বলাৎকার করাকে ধর্ষণের অপরাধ হিসেবে যুক্ত করা হয়। ধর্ষণের সাজা আগের মতোই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ড, তবে অর্থদণ্ড বাড়িয়ে 20 লাখ টাকা করা হয়। এছাড়া ধর্ষণের অভিযোগে করা মামলা তদন্ত 60 কার্যদিবসে পরিবর্তিত এবং 30 কার্যদিবস এবং এ সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে অতিরিক্ত 15 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার বিধান করা হয়। মামলার প্রাপ্তি 180 দিনের পরিবর্তে 90 কার্যদিবসের মধ্যে বিচার শেষ করার বিধান করা হয়। ধর্ষণের মামলা তদন্ত কর্মকর্তাকে প্রশাসনিক আদেশে বদলি করা যাবে না। প্রথম অন্নপূর্ণা 1 আরোহণ 7 এপ্রিল 2025 প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গের অন্নপূর্ণা 1 শীর্ষে আরোহণ করেন এভারেস্ট জয়ী চট্টগ্রাম বাবুর আলী। নেপালের গণ্ডকিতে অবস্থিত অন্নপূর্ণা পর্বত স্থানীয় কাছে ফসলে দেবী হিসেবে পূজনীয়। এর চর্চার মূলত 4টি, যার মধ্যে প্রথম শীর্ষে হলো পৃথিবীর 10ম শীর্ষ পর্বত 8091 মিটার 26,545 বর্গফুট উচ্চতা। অন্নপূর্ণা 1 উচ্চতা 10ম হলেও অভিযানের জন্য কৌশলগতভাবে অন্যতম কঠিন হিসেবে বিবেচিত হয় এই পর্বতটি। বাংলাদেশে স্টারলিংক 9 এপ্রিল 2020 বাংলাদেশে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠাতা স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। ঢাকার হোটেল ইন্টারেকটেন্টিয়ালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এটির কার্যক্রম শুরু হয়। এছাড়া সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হয়। এবং সম্মেলনের কার্যক্রম 2023 সালের জুলাইয়ে বাংলাদেশে স্টারলিংক প্রযুক্তি পরীক্ষা করা হয়। 2024 সালের অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করে। 13 ফেব্রুয়ারি 2025 ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে স্টারলিংক প্রসঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইটের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশ বাণিজ্যিকভাবে চালু করার নির্দেশ দেন। 26 মার্চ 2025 বাংলাদেশের নন জিও স্টেশনারি অরবিট NGOSO এর স্যাটেলাইট সেবা পরিচালিত করার জন্য আনুষ্ঠানিকভাবে নীতিমালা ও লাইসেন্সিং নির্দেশিকা অনুমোদন দেওয়া হয়। 27 মার্চ 2025 বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ BTRC এর নীতিমালা প্রকাশ করে। এই নির্দেশিকায় আড়ি পাতার সুযোগ রাখা হয় এবং পাশাপাশি বিদ্যমান আইনি কাঠামোয় সরকার চাইলে ইন্টারনেট বন্ধ করতে পারে। 29 মার্চ 2025 স্টারলিংক বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার কাছ থেকে বিনিয়োগ নিবন্ধন পায়। অবশ্য ইন্টারনেট সেবা দিতে স্টারলিংকে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ BTRC এর কাছ থেকে লাইসেন্স নিতে হবে। বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলো বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। NGO স্যাটেলাইট নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট এমন একটি প্রযুক্তি বা জিও স্টেশনের স্থির কক্ষপথে থাকা স্যাটেলাইটের তুলনায় ভিন্নভাবে কাজ করে। NGO স্যাটেলাইট সাধারণত পৃথিবীর কাছে কক্ষপথে MEO অবস্থান করে এবং উচ্চগতি ইন্টারনেট টেলিযোগাযোগ সেবা প্রদান করতে সক্ষম।
পাসপোর্ট ইসরায়েল ব্যতীত শর্ত পূর্ণবহাল। বাংলাদেশে পাসপোর্ট ইসরায়েল ব্যতীত শর্ত পূর্ণবহালের সিদ্ধান্ত নেয় সরকার 7 এপ্রিল 2025। বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ইস্যুকৃত পাসপোর্ট প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, দিস ইজ পাসপোর্ট ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের জন্য এই পাসপোর্ট কার্যকর থাকবে শুধু ইসরায়েল ছাড়া। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি শুধু ইসরায়েল ব্যতিরেকে বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন। উল্লেখ্য, 2021 সালে দেশের নতুন ই পাসপোর্ট চালু করে হলে তাতেই এই লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে প্রথম ওয়াসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস সক্ষমতা বাড়াতে এদেশে প্রথম ওয়াসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ কাজ শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। স্টেশন 10 থেকে 15 মিনিটের মধ্যে উপকূলীয় এলাকায় বিস্তারিত তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করতে সক্ষম হবে। এটি বর্তমান বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভরশীল ব্যবস্থার চেয়ে অনেক দ্রুত এবং বঙ্গোপসাগরের কেন্দ্রবিন্দু ধরে স্টেশনারি চীনের স্যাটেলাইটগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করতে পারবে। এবং 26 মার্চ 2025 বিশ্ববিদ্যালয়ের সমুদ্রের বিজ্ঞান অনুষদের দেশের প্রথম ওয়াসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ কাজ উদ্ভাবন করা হয়। নাসার আর্টেমিস অ্যাকর্ডস বাংলাদেশ। 8 এপ্রিল 2025 বাংলাদেশের যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডস স্বাক্ষর করে। ফলে বাংলাদেশে এখন আর্টেমিস অ্যাকর্ডস স্বাক্ষরকারী 54তম দেশ। এর মধ্যে বাংলাদেশের বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে তার মহাকাশ গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করতে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান এবং নাসার মধ্যে সহযোগিতার সুযোগ তৈরি হবে। আর্টেমিস অ্যাকর্ড যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কৃতিত্ব, শান্তিপূর্ণ ও বেসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ এবং 2020 সালে প্রতিষ্ঠিত আর্টেমিস অ্যাকর্ড চুক্তিগুলো হলো একটি অবান্ধবযোগ্য বহুপাক্ষিক ব্যবস্থার একটি সিরিজ, যার লক্ষ্য মহাকাশ অনুসন্ধান শান্তিপূর্ণ, স্বচ্ছ, টেকসই সহযোগিতা। আর্টেমিস অ্যাকর্ডস প্রতিষ্ঠাতার লক্ষ্যে 13 এপ্রিল 2020 8টি দেশের জাতীয় মহাকাশ সংস্থার প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করেন। দেশটি হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি ও লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব। 9 এপ্রিল 2020 কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে বাংলাদেশ। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ, বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানসূচক নাগরিকত্ব অনারি সিটিজেনশিপ দেওয়া হয়। 1980-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন কিয়াং-হাক সাং। চট্টগ্রামের আনোয়ারায় তিনি গড়ে তোলেন কেরিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কেপিজেড। সেখানে তার প্রতিষ্ঠান ইয়ংআনের 48টি কারখানা রয়েছে। সম্মানসূচক নাগরিকত্ব সুবিধা। একজন বাংলাদেশি নাগরিক যে আইনি ও রাজনৈতিক অধিকার ভোগ করেন সেটা মানসূচক সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরাও পান না। এমন নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা ভোট দেওয়া এবং ভোটে প্রার্থী হতে পারবেন না। তারা অন আরাইভাল ভিসা সুবিধা পাবেন। সরকারের নির্দেশনা অনুসারে বিদেশি নাগরিকদের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা বহিরাগমন অনুবিভাগ। হ্যাঁ, উল্লেখযোগ্য নাগরিকত্ব লাভকারী ব্যক্তি: কাজী নজরুল ইসলাম, দেশ ভারত, তারিখ 18 ফেব্রুয়ারি 1976। মোহাম্মদ আলী, যুক্তরাষ্ট্র, 18 ফেব্রুয়ারি 1978। ভ্যালিয়ান্ট টেইলর, যুক্তরাষ্ট্র, 1998 সালে। গর্ডন গ্রিনিজ, বার্বাডোস, 1997 সাল। অমর্ত্য সেন, ভারত, 1999 সালে। ম্যারি গাস্ট, যুক্তরাষ্ট্র, 4 মার্চ 1999। ফাদার মারিনো রিগন, ইতালি, 30 ডিসেম্বর 2008। ডক্টর এডি বেকার, নিউজিল্যান্ড, 5 আগস্ট 2014। লুসি হেলেন ফ্রান্সিস সল্ট, যুক্তরাষ্ট্র, 22 মার্চ 2018।